আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ ৫ আসামির রায় ৪ মার্চ। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আশা নিয়ে অনিশ্চয়তা। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না বললেন শফিকুর রহমান। শিশির মনিরের পর এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর বললেন রাশিয়ার সিইসি। খামেনির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে ৪ মার্চ। রোববার আসামি পক্ষের আইনজীবী এরশাদুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেন। এদিকে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায়ের দিন ধার্য করার কথা ছিল। প্যানেলের অপর ২ সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। তবে কোর্ট না বসায় চেম্বার থেকে এই আদেশের বিষয়ে জানানো হয়েছে বলে জানান আইনজীবী। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকায় আয়োজিত এই শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি কূটনৈতিক পরিসরেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে ভারত, চীন, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে দিল্লিতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। তবে একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক থাকায় মোদীর ঢাকা সফর অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তিনি উপস্থিত থাকতে না পারলে ভারতের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই আয়োজন নতুন সরকারের আন্তর্জাতিক যোগাযোগ ও আঞ্চলিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের অপশক্তির কাছে তারা মাথা নত করবেন না। ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। তিনি বলেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে তিনি লেখেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। এর আগে শনিবার রাতে সুনামগঞ্জ ২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন। পোস্টে শিশির মনির লেখেন, আমরা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করব ইনশাল্লাহ।
সাধারণত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এই ব্যবস্থার মূল কাজ হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনার পাভেল আন্দ্রেয়েভর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১১ থেকে ১২ ফেব্রুয়ারি ঢাকা সফর করে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেয় এবং ঢাকা ও নারায়ণগঞ্জের একাধিক কেন্দ্র পরিদর্শন করে ভোট কেন্দ্র থেকে গণনার প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষকদের মতে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব ব্যালটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নির্বাচন কর্মকর্তা জাতীয় আইন ও কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রগুলোতে পরিবেশ ছিল স্বচ্ছ ও গঠনমূলক। তারা আরও উল্লেখ করেন, প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। সফরকালে রুশ প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করে নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় করেন এবং এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে অংশ নিতে বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করতে ইচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তিনি বলেন, ট্রাম্প সুযোগ পেলেই খামেনির সঙ্গে বৈঠক করবেন, কিন্তু ইরানকে কখনই পরমাণু শক্তিধর হতে দেওয়া হবে না। তার ভাষ্য, ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে তা আঞ্চলিক ও বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে বিঘ্ন করবে। তিনি আরও উল্লেখ করেন, কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আগ্রহী, তবে কোনোভাবেই ইরানের দাবি মেনে নেওয়া হবে না। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা মোতায়েন প্রসঙ্গে রুবিও বলেন, অতীতে ইরান মার্কিন স্বার্থে একাধিকবার আঘাত করেছে, তাই পারস্য উপসাগরে রণতরী আব্রাহাম লিঙ্কন ও দ্বিতীয় রণতরী জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করা হয়েছে, যা সংঘাত বৃদ্ধি নয় বরং সম্ভাব্য হামলা প্রতিরোধের উদ্দেশ্যে। তিনি স্পষ্ট করেন, ট্রাম্প ও খামেনির মুখোমুখি বৈঠক হলেও মার্কিন অবস্থান অপরিবর্তিত থাকবে। এদিকে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ওমানে এক দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং সুইজারল্যান্ড জানিয়েছে আগামী সপ্তাহে ফের এই দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।